তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবে, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হয়েছে। কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হয়েছে গতকাল। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে কি করবে ভারত? বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আলম। রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনো কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে রয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতোমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে ১০০রও বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবে শেখ হাসিনা? ভারতেই হবে তার আশ্রয়স্থল, নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। এদিকে শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে তার দলবল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনও ঘুরতে দেখা গেছে। তবে শেখ হাসিনার বিষয়ে আরও কিছু বলতে বরাবরই অস্বীকার করছে ভারতীয় সরকার। তবে এটি শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের এই আড্ডাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি তাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে। রাজধানীতে খুচরা বাজারে একটি ডিম কিনতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা দরে। সেই হিসেবে ১ ডজন ডিমের দাম ১৬৫ থেকে ১৭০ টাকা। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহের ঘাটতির কথা বললেও অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা ডিম ২-১ দিন মজুত করেই কিছু অসাধু চক্র বাড়িয়ে ফেলছে দাম। এমন মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক দাবি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম। বিস্তারিত প্রতিবেদনে। বাজার নিয়ন্ত্রণে সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও ব্যবসায়ীদের কারসাজির কারণে সুফল পাচ্ছে না ভোক্তারা। খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ডজনে ২২ থেকে ২৭ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, কাঁচা বাজার, বাড্ডা ও জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারগুলোতে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও থেকে, দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিমের মূল্য বৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। ডিম ব্যবসায়ীদের বড় সংগঠন তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির সভাপতি আমানত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, বন্যায় কুমিল্লা, নোয়াখালী ও ফেনী সহ বিভিন্ন এলাকায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। এতে চাহিদা ও সরবরাহে দৈনিক বড় একটা ঘাটতি থাকছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বাজারে ডিমের চাহিদাও বেড়েছে, তবে ধীরে ধীরে কমে আসবে দাম।
গত বুধবার মোহাম্মদপুর টাউন হল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে আসে পাইকারি বিক্রেতাদের ডিম বিক্রির নানা অনিয়ম। খামারিদের কাছ থেকে কম দামে ডিম কিনলেও পাকা রসিদ রাখেন না তারা। এতে বোঝা যায় কারসাজির বড় অংশে এই পাইকারি বিক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, ব্যবসায়ীদের পাকা রসিদ রাখতে বলা হলেও তারা কথা শুনছেন না। যে যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না, তাদের মুনাফার হিসাব দেখলে সেটি টেকে না। এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গত বুধবার এক বিবৃতিতে জানায়, অসাধু মজুতদারদের সিন্ডিকেট না ভাঙতে পারলে দাম বেঁধে দিয়েও কখনো বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তর শুধু দাম নির্ধারণ করে বাজার তদারকি না করলে আরও অস্থির হয়ে উঠবে ডিমের বাজার। বাংলাদেশ থেকে পাচার হওয়ার সিংহভাগ অর্থের প্রধান গন্তব্য ও সুবিধাভোগী হল ধনী ও উন্নত দেশগুলো। সাম্প্রতিক সময়ে দেশ বিদেশের গণমাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত রাজনৈতিক দলের অনেকের এসব দেশে সম্পদ অর্জনের খবর উঠে এসেছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ হিসেবে পাচার হওয়া অর্থ সম্পদ বাংলাদেশে ফেরাতে সহায়তার জন্য এসব দেশকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। বাংলাদেশ থেকে পাচার হওয়া সিংহভাগ অর্থের প্রধান গন্তব্য ও সুবিধাভোগী হল ধনী ও উন্নত দেশগুলো। সাম্প্রতিক সময়ে দেশ বিদেশের গণমাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত রাজনৈতিক দলের অনেকের এসব দেশে সম্পদ অর্জনের খবর উঠে এসেছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ হিসেবে পাচার হওয়া অর্থ সম্পদ বাংলাদেশে ফেরাতে সহায়তার জন্য এসব দেশকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের পাশাপাশি সাম্প্রতিককালে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও অনেক অফশোর দ্বীপ অঞ্চল বাংলাদেশ থেকে অর্থ পাচারের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। অর্থ পাচারের এসব গন্তব্যে অত্যন্ত দক্ষ আইন সংস্থা, ট্রাস্ট কোম্পানি, অফশোর বিশেষজ্ঞ, রিয়েল এস্টেট এজেন্ট, হিসাবরক্ষক, নিয়ন্ত্রক বিশেষজ্ঞ, ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থার শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, যারা অর্থ পাচারের জন্য গোপন চুক্তিসমূহ সম্পন্ন করে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক আরও জানান, কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের নীতিমালায় ঘাটতির সুযোগ নিয়ে অর্থ পাচার করা হয়। এমন অনেক দেশ রয়েছে যারা পাচার করা অর্থ ট্রাস্ট, রিয়েল এস্টেটে বিনিয়োগ, এমনকি বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে থাকে। যদি নীতি ঘাটতি নাও থাকে, তাহলে আইনের কঠোর প্রয়োগের অভাবে অর্থ পাচারে সহায়তাকারীদের জন্য স্বর্গ তৈরিতে সাহায্য করে এবং এই সুযোগ সৃষ্টির ফলে বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীরা উৎসাহিত হচ্ছে। এ অবস্থায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোর সরকারের প্রতি টিআইবি আহ্বান জানিয়েছে, বাংলাদেশি নাগরিক বা প্রতিষ্ঠানের মালিকানাধীন অবৈধ সম্পদ তাদের নিজস্ব আইনে চিহ্নিত ও অবরুদ্ধ ফ্রিজ করা, অবৈধ স্থানান্তরের মাধ্যমে অর্থ সম্পদ আহরণকারী সিন্ডিকেট বিলুপ্তির জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ, চুরি যাওয়া সম্পদ ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ শুরু ও তা ত্বরান্বিত করা এবং পারস্পরিক আইনি ও প্রযুক্তিগত সহায়তার মতো আন্তর্জাতিক প্রক্রিয়া ব্যবহার করে অর্থ পাচারকারীদের জবাবদিহির আওতায় আনা। বাংলাদেশের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রয়োজনীয় পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক সক্ষমতা তৈরিতে অবদান রাখা এবং এ ধরনের পদক্ষেপ নিতে বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় করা। প্রতিদিনের মতো বের হয়েছিলেন জীবিকার তাগিদে। ভেবেছিলেন আধাবেলা কাজ করলেও কোনো মতে কেটে যাবে একটা দিন। সন্তান সম্ভবা স্ত্রী এবং 2 সন্তান নিয়ে টেনে টুনে চলছিল তার সংসার। কিন্তু কে জানতো সেদিনের সেই বের হওয়াই ছিল তার জীবনের শেষ দিন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতায় বুকে গুলি লেগে মারা যান রিকশা চালক হাফিজুল। আমাদের নাজিরপুর প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। দিন এনে দিন খাওয়া হাফিজুলের একমাত্র অবলম্বন ছিল ৩ চাকার রিকশা। প্রতিদিনের মতো গত ২০ জুলাই রাজধানী বাড্ডার রূপনগর এলাকা থেকে রিকশায় যাত্রী নিয়ে গিয়েছিলেন মধ্য বাড্ডা এলাকায়। সেখানে চলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষ। রিকশা ঘুরিয়ে ফিরে আসার সময় ভবনের ছাদ থেকে ছোড়া গুলি এসে লাগে হাফিজুলের বুকে। পথচারীরা তাকে ধরে বাড্ডা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন মৃত্যুর কথা বলতে গিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন বাবা আবু বক্কর শিকদার। ছেলে নিয়ে আমি বাসায় আছি, অ্যাম্বুলেন্স ঠিক করতে গেছি, তারা বলছে যে ৫ লক্ষ টাকা যদিও দেন তাহলে আমরা নিতে পারবো না, আপনার ছেলের সহ গাড়ি সহ পড়াই দেবো, আপনি রিক্সায় করে নিয়ে যান। তখন ওই পুলিশরা আমার করলে। হাফিজুলের বাবা আরও বলেন, বাড্ডা হাসপাতাল থেকে পূর্ব বাড্ডা রূপনগর এলাকায় লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে কেউই পৌঁছে দিতে রাজি হননি। বাধ্য হয়ে ছেলের লাশ কাঁধে নিয়ে বাসায় আসেন। জানাজা শেষ করে দাফন করেন বাড্ডার বরকতপুর কবরস্থানে। বিয়ে দিয়েছি ৩ বছর আগে, কিন্তু তার ছেলে 2 জন, এবারে না পারলো কিছু বলতে পারি। 2 ছেলে এবং বউ, এখন বাড়ি গর্ভবতী। এখন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ। আমার এলাকায় কোনো বাড়ি ঘর নেই, আমি এই যে বাসা, আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় আমার কোনো ঘর দুয়ার কিছু নাই। জানা গেছে হাফিজুলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামে। ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন হাফিজুল। আবু বক্কর শিকদার ঢাকায় সিএনজি চালিয়ে সংসার চালালেও এখন অসুস্থ হওয়ায় তিনিও উপার্জন করতে পারছেন না। ছেলে হাফিজুলের একারায় চলত তাদের সংসার। স্থানীয়রা বলছেন, মাথা গোঁজার ঠাঁই একটা ঘরও নেই পরিবারটির। 2 ছেলে নিয়ে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী স্ত্রীর এখন ভবিষ্যৎটাই অন্ধকার। তাদের দাবি, পরিবারটির সাহায্যে এগিয়ে আসুক সবাই। এখন আল্লাহর রাস্তায় আমার ওই নাতি 2টার ওসিলায় কোনো কিছু সরকারি মারফতে যদি কোনো কিছু করিয়ে দেন তাহলে হয়তো আমি নাতি নিয়ে বসবাস করিয়া থাকতে পারবো। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। ১৯৫৯ সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। ১৯৯২ সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। তিনি আরও জানান, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন, এটা অস্বস্তিকর। বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। 2013 সালে শেখ হাসিনার সরকারি চুক্তিটি সই করেছিল। সেই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে সই করেনি, তাই শেখ হাসিনা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না। তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমানযোগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।